তোমাদের কি প্রি-স্ট্রেস কংক্রিট এই টার্মটার সাথে এখন পর্যন্ত কোনো সময় কথাবার্তা হয়েছে বা পরিচয় হয়েছে নাকি একদম ফার্স্ট টাইম এটাই? অন্যান্য কোনো কোর্স পরিচয় হয় নাই এর সাথে এখন। বুঝতে পারছি। প্রি-স্ট্রেস কংক্রিটটা ওইভাবে ম্যাটেরিয়াল হিসেবেও পড়ানো হয় না। এটার মেইন যে ম্যাটেরিয়াল এটা আসলে আরসিসির মতোই, জাস্ট কনসেপ্টটা একটু ভিন্ন। তো প্রি-স্ট্রেস কংক্রিটটা তোমাদের 4142 তে হচ্ছে একটা কোর্স হিসাবে থাকে, যেখানে যেমন আরসিসি ডিজাইন 1 আরসিসি ডিজাইন 2 আছে, তোমাদের প্রি-স্ট্রেস ডিজাইনের উপরে একটা কোর্স থাকবে পরে। তো এটা হচ্ছে থার্ড ইয়ারের যে আরসিসি কোর্সটা আছে তাদের জন্য আর কি জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা পার্ট হচ্ছিল প্রি-স্ট্রেসিংটা অ্যাটাচ করা আছে, যাতে করে কেউ যদি ওই কোর্সটা নাও করে প্রি-স্ট্রেস ডিজাইনটা অ্যাটলিস্ট যাতে আইডিয়াটা থাকে আর কি প্রি-স্ট্রেসিংটা আসলে কি জিনিস, কি টাইপের জিনিস আসলে এটা। আচ্ছা, সো ফার্স্টে আমরা দেখি যে প্রি-স্ট্রেসিং এর আসলে আইডিয়াটা কি। সো আইডিয়াটা একটু বোঝার চেষ্টা করি। যে ধরো আমাদের একটা মিনিট, অ্যানোটেট করার অপশনটা সামহাও কাজ করতেছে না। তো আমাদের নরমালি যে তোমার আরসিসি কনক্রিট থাকে, আরসিসি ডিজাইনে যেটা আমরা দেখলাম যে, তো সেটার ক্ষেত্রে জেনারেলি হয় কি যে আমরা যখন একটা তোমার হচ্ছিল বিম চিন্তা করি, যে বিমের উপর লোড অ্যাপ্লাই করি, তো বিমটা হচ্ছিল জেনারেলি আমরা ক্র্যাকড হিসাবে চলে যায় যখন এটার উপর লোড অ্যাপ্লাই করা হয়। সরি আমি আসলে ড্র করতে পারতেছি না, অ্যানোটেশনটা সামহাউ জুমে আজকে কাজ করতেছে না, নাকি অন্য সমস্যা? না, ঠিক আছে, এখন কাজ করতেছে। ওকে, তো আমাদের যখন আরসিসিতে আমরা নরমালি হচ্ছে লোড অ্যাপ্লাই করি, সো লোড অ্যাপ্লাই করলে যেটা হয় যে এখানে যদি সাপোর্ট কন্ডিশন থাকে, যদি আমরা কোনো ধরনের রিইনফোর্সমেন্ট বা কোনো কিছুই না দিই বিমের উপরে, তো জেনারেলি দেখা যায় যে ফার্স্টে এখানে ফ্লেক্সারাল ক্র্যাক ক্রিয়েট করে, ফার্স্টে ফ্লেক্সারাল ক্র্যাকিং হয়। সো ফ্লেক্সারাল ক্র্যাকিং হওয়ার পরে আমরা যদি ভিতরে আসলে রিইনফোর্সমেন্ট দিয়ে থাকি, সেই রিইনফোর্সমেন্টগুলো আসলে নিচে যে টেনশন আসতেছে সেই টেনশনটা কভার করে, যে টেনশনটা এখানে আমরা মোটামুটি সবাই জানি যে এএসএফওয়াই একটা ফোর্স থাকে, আর এখানে হচ্ছিল একটা সি ফোর্স থাকে, সি ফোর্সটা হচ্ছিল 0.85 এ ইন্টু বি। আচ্ছা, তার মানে উপরের যে অংশটা আছে, উপরের অংশের কনক্রিট যেটা কম্প্রেশন জোন, সেখানে আসলে কনক্রিটটা কাজ করে। তার মানে উপরের যে কনক্রিটটুকু আছে শুধু এতটুকুই কাজ করে, কিন্তু নিচের যে কনক্রিট এটা আসলে পুরোটা কাজ করতে পারে না, কারণ এটা আসলে ক্র্যাকড অবস্থায় থাকে। নিচে বেসিক্যালি টেনশন আসে এবং টেনশনটা নেয় হচ্ছিল রিইনফোর্সমেন্ট। তো এই ধরনের সিস্টেম যেটাকে আমরা আরসিসি বলি, এটা আমরা স্টাডি অলরেডি করছি। এখন আমাদের অন্যরকম ভাবে একটু চিন্তা করতে হবে যে এই যে ক্র্যাকিংটা হচ্ছে আরসিসিতে, এই ক্র্যাকিং হওয়ার কারণে কি কি প্রবলেম হয়। প্রবলেম হয় হচ্ছিল যে আমরা এখানে যেই কনক্রিটের অংশটা ইউজ করতেছি এটা বেসিক্যালি কোনো কাজে আসতেছে না। সো আইডিয়ালি যদি চিন্তা করা হয় একটা বিমের ক্রস সেকশন, যে উপরে যে রিইনফোর্সমেন্টগুলো আছে সেই রিইনফোর্সমেন্টগুলো আর নিচে রিইনফোর্সমেন্ট আমরা জেনারেলি এইভাবে দেই, উপরের যে কনক্রিট আমরা দিচ্ছি সেইখানে আসলে কম্প্রেশন জোন তৈরি হচ্ছে, আর নিচের এই শুধুমাত্র দুইটা রিইনফোর্সমেন্ট আসলে টেনশন নিচ্ছে, নিচের যে কনক্রিট ম্যাটেরিয়ালটা পুরোটাই আসলে আনইউজড পড়ে থাকতেছে। তো আনইউজড কোন পয়েন্ট অফ ভিউ থেকে, আমি যদি স্টিফনেস চিন্তা করি একটা মেম্বারের, স্টিফনেস জেনারেলি ডিপেন্ড করা হচ্ছিল তার মোমেন্ট অফ ইনার্শিয়ার উপরে। তো যখন একটা সেকশন ইনটেক থাকে তখন তার মোমেন্ট আমরা করতে পারি হচ্ছিল BH³/12 যেটা বলি,
যে পুরো এইচ হচ্ছিল তার ইফেক্টিভ। যখন ক্র্যাক সেকশন হয়ে যায় তখন দেখা যাবে যতটুকু অংশ ক্র্যাক হয়ে গেছে অতটুকু অংশ আমরা আসলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হিসেবে ধরতে পারি না। তার মানে মেইনলি যে প্রবলেমটা হয় যে একটা বিল্ডিং এর স্টিফনেস কমে যায় যখনই যে কোনো একটা বিল্ডিং এর কম্পোনেন্ট ক্র্যাকড হয়। তো আমরা ফুল স্টিফনেস আসলে ব্যবহার করতে পারি না আরসিসির ক্ষেত্রে। তো এই কারণে এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছিল এই ধরনের মেম্বারগুলোতে অনেক বেশি ডিফ্লেকশন হয় যদি স্প্যান অনেক বড় থাকে। তো সেই ক্ষেত্রে যত বেশি ডিফ্লেকশন হবে আমাদের এখানে যে ক্র্যাকিং আছে ক্র্যাকিং এর ঘটনাটা তত বেশি হতে পারবে। এই কারণে আরসিসির ক্ষেত্রে আমরা খুব লম্বা স্প্যান আসলে ব্যবহার করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের হয়তো কম্পোজিট টাইপের জিনিসে যেতে হয়। তো এই যে প্রবলেমগুলোর কথা বললাম এই প্রবলেমগুলোকে আমরা একটা নির্দিষ্ট ওয়েতে মিটিগেট করতে পারি। সেটা কিরকম? সে এখানে একটা এক্সাম্পল হিসেবে সুন্দরভাবে বোঝানো আছে যে এখানে অনেকগুলো বই আছে আসলে, এটা কোনো কনক্রিট বা কিছু না, এখানে প্রতিটা একটা করে বই আছে। এই বইগুলোকে আমি যদি জাস্ট এইভাবে রেখে দিই যে একটা বিমের মতো করে, এটা আসলে শেয়ার ফেল করার কথা, প্রতিটা বই আলাদা আলাদাভাবে খুলে খুলে পড়ে যাওয়ার কথা। কিন্তু আমি যদি এখানে একটা ফোর্স দিয়ে তাকে খুব জোরে একটা ফোর্স দিয়ে চাপ দিয়ে রাখি এবং তার উপরে আমি কিছু লোডও দিই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে জিনিসটা একটা একটা করে যে পড়ে যাওয়ার যে ঘটনাটা এটা আসলে ঘটবে না। তো এই যে লোড এটা হচ্ছে অ্যাপ্লাইড লোড, মানে একটা বিমের উপরে যখন আমরা লোড দেই সেটা হচ্ছে অ্যাপ্লাইড লোড, বাইরে থেকে আসতেছে। আর এই যে স্কুইজিং ফোর্স যেটা বলতেছে এইটাকে আমরা বলতেছি যে এই লোড আসার আগে আমরা একটা আগে থেকেই লোড দিয়ে রাখবো। সো এই যে স্ট্রেসটা দেওয়া বা লোডটা দেওয়া এটাকে আমরা বলতেছি হচ্ছিল প্রি স্ট্রেসিং, যে আগে থেকেই আমরা কিছু লোড এটার উপর দিয়ে রাখলাম, কিন্তু সেই লোডটা হবে এরকম যে এই লোড যেভাবে বিহেভ করতে চাবে সেটাকে এটা আটকাবে। তো এই যে কনসেপ্টটা এটা হচ্ছিল প্রি স্ট্রেসিং এর। সো প্রি স্ট্রেসিং এর জেনারেল আইডিয়াটা কি বোঝা গেছে? তোমাকে আছো আমার সাথে? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, সো এটা হচ্ছে জেনারেল আইডিয়া যে প্রি স্ট্রেসিংটা আসলে কিভাবে দিব। তো আরসিসির ক্ষেত্রে যেটা হয় যে আমাদের মেইন সমস্যা হয় হচ্ছে যখন এরকম লোড আমরা অ্যাপ্লাই করি এক ধরনের মোমেন্ট জেনারেট করে। তার মানে মোমেন্টের কারণে এখানে হচ্ছে ক্র্যাক হয়। তার মানে টেনসাইল ফোর্স আসলেই সমস্যা, টেনসাইল ফোর্স আসলে এখানে ক্র্যাক হয়ে যায় কনক্রিটের ক্ষেত্রে। তো আমি যদি এডিশনাল এখানে একটা কম্প্রেসিভ ফোর্স দিয়ে রাখি সেই ক্ষেত্রে আমার যে টেনশনটা আসবে ওই টেনশনটাকে এই কম্প্রেশন ফোর্সটা আসলে মিটিগেট করতে পারবে। তো আরসিসির ক্ষেত্রেও এই সেম আইডিয়াটা আসলে ব্যবহার করা যায়। তো এখন দেখি আমরা যে আসলে কি কি টাইপের জিনিসে প্রি স্ট্রেসিং আসলে ব্যবহার করা হয়। তো প্রি স্ট্রেসিং এর আইডিয়াটা শুধু যে কনক্রিটে ব্যবহার করা হয় জিনিসটা এরকম না, অনেক মেকানিক্যাল ডিভাইস অনেক কিছুতে আসলে ব্যবহার করা হয়। যেমন এখানে তোমাদের এক্সাম্পল হিসেবে বলা আছে যে উডেন যেসব ব্যারেল আছে সেগুলোর ক্ষেত্রে দেখবা যে এটা পুরোটা হচ্ছে উড। এটা যদি উড হয় স্বাভাবিকভাবে এখানে জোড়া দিয়ে কিন্তু তোমার প্রত্যেকটা উডের যে পাটাতনের মতো অংশ আছে প্রতিটাই তারা হচ্ছে আলাদা আলাদা। কিন্তু যখন তুমি এখানে একটা মেটাল শেপের কিছু একটা দিয়ে এটাকে বেঁধে দিবা খুব শক্ত করে, তার মানে তুমি আসলে যেটা করতেছো এটাকে এইভাবে টানতেছো, এই যে মেটাল যে অংশটাকে এটাকে আসলে টেনে বেঁধে রাখতেছো। এই যে টেনে বেঁধে রাখতেছো এটার কারণে এখানে যে ফাঁকগুলো ছিল, ছিদ্র মানে ভাঙা ভাঙা যে অংশগুলো ছিল এখানে প্রচন্ড পরিমাণ স্ট্রেস আসবে এবং স্ট্রেসের কারণে পানি কখনো বের হয়ে যায় না। তো লিকেজ প্রিভেন্ট করার জন্য আমরা প্রি স্ট্রেসিং ইউজ করি। আচ্ছা, তো এটা একটা জাস্ট ক্লাসিক্যাল এক্সাম্পল যে আমরা প্রি স্ট্রেসিং আর কোথায় ইউজ করতে পারি। আর একটা জিনিস হচ্ছিল যে আমাদের রিক্সা বা সাইকেল এগুলোর চাকার ক্ষেত্রেও আমরা আসলে প্রি স্ট্রেসিং ইউজ করি। সো তোমরা যদি কোথাও দেখে থাকো রিক্সার গ্যারেজ বা এই টাইপের জিনিসগুলো, এখানে যে স্পাইকগুলো আসলে ইউজ করা হয় প্রতিটাকে আসলে খুব জোরে টেনে তারপরে হচ্ছে এখানে ক্লিপিং করে দেওয়া হয়। তার মানে এই যে সাইকেলের চাকা এই প্রতিটা স্পাইক আসলে টেনশনে আছে, প্রতিটা স্পাইক আসলে এক ধরনের টেনশনের মধ্যে আছে।
সো এই টেনশনে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। যখন এই সাইকেল বা রিক্সার উপরে কোনো প্যাসেঞ্জার বসতেছে, তাহলে এটা লোড যেটা আছে, লোডটা আসতেছে এই সেন্টারে, এবং এই যে স্পাইকগুলো আছে, নিচের যে স্পাইকগুলো, এই স্পাইকগুলো মূলত লোডটা ট্রান্সফার করে মাটিতে নিয়ে যাচ্ছে। তো তোমরা অলরেডি বাকলিং সম্পর্কে সবারই আইডিয়া আছে, যে এটা এত চিকন, এটার উপরে যদি একজন মানুষ কেন তার অর্ধেক ওজন দিলেও আসলে এটা বাকেল করে যাওয়ার কথা, কিন্তু এটা বাকেল করতেছে না। কারণ হচ্ছিল এটা আগে থেকে টেনশন দিয়ে রাখা আছে। সো তুমি যখন কম্প্রেশন দিচ্ছ, সে ওই টেনশনটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেছে। যদি যে টেনশন দেওয়া আছে তার চেয়ে বেশি কম্প্রেশন আসে, তাহলে এটা একমাত্র বাঁকা হয়ে যাবে, তাছাড়া এটা বাঁকা হওয়া সম্ভব না জেনারেলি। এই কারণে এই যে এটা দেওয়া আছে, এটা হলো প্রি টেনশন দেওয়া আছে। সো আমাদের কনসেপ্টটা হচ্ছিল যে প্রি স্ট্রেসড। স্ট্রেসটা কীরকম দিব, টেনশনও দিতে পারি, কম্প্রেশনও দিতে পারি। এটা আসলে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভিন্ন করে। যেমন এখানে যেমন তুমি হচ্ছিল টেনশন দিয়ে রাখতেছো, এখানেও টেনশন দিয়ে রাখতেছো, কিন্তু আরসিসির ক্ষেত্রে আমরা জেনারেলি করি হলো কম্প্রেশন দিয়ে রাখি, যে যেটাতে আসলে দুর্বল। এটার ক্ষেত্রে টেনশনের কোনো সমস্যা নেই, এটাই কম্প্রেশনের সমস্যা। সো আমরা তো অপোজিটটা দিয়ে রাখছি, টেনশন দিয়ে রাখছি, সে তাহলে এনাফ কম্প্রেশন নিতে পারবে। তো যেই ম্যাটেরিয়ালের যেই দিকে ঘাটতি আছে, স্ট্রেস নেওয়ার ক্ষমতা কম, তার অপোজিটটা আমরা দিয়ে রাখি, যাতে করে সে ওই যেই ক্যাপাসিটিটা কম সেটা যাতে রিগেইন করতে পারে বা সে শো করতে পারে। তো এটা হচ্ছে প্রি স্ট্রেসিং এর আইডিয়া, যে কোথায় কোথায় আসলে ব্যবহার করা হয়। তো এরপরে যদি আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে দেখি, সো বেসিক্যালি প্রি স্ট্রেসিংটা আসলে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তোমার যদি অনেক লম্বা স্প্যানের কিছুই হয়, তখনই আসলে আমাদের প্রি স্ট্রেসিং এর আইডিয়াটা সবচেয়ে বেশি কাজে লাগে। সো বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে প্রচুর ব্যবহার করা হয়, স্পেশালি ব্রিজের ক্ষেত্রে অনেক বেশি। সো তোমাদের এখানে এক্সাম্পল হিসেবে যেমন বলা আছে যে মহাখালী ফ্লাইওভার, যেটা সেটাও প্রি স্ট্রেসড টোটালটাই। আবার এখন যে কারেন্ট মেট্রো রেল প্রজেক্ট হচ্ছে, সবাই জানো, তো এই মেট্রো রেল প্রজেক্টেরও এই যে এখানে গার্ডারগুলো আছে, তোমরা যদি দেখে থাকো যে প্রতিটা গার্ডার আসলে এরকম ভাগ ভাগ করা ছিল। সো এই যে এখানে কিছু হোল দেওয়া আছে, এগুলোর মাধ্যমে আসলে প্রি স্ট্রেসিং করা আছে, একটার সাথে আর একটাকে এটা দিয়ে যোগ করা হয়েছে, এবং তারপরে এটাকে টেনে, এই স্টিলটাকে টেনে ছেড়ে দিয়ে এখানে অ্যাঙ্করেজ সিস্টেম দিয়ে কেটে দেওয়া হয়েছে, যার কারণে একটার সাথে একটা লেগে আছে। সো এটা হচ্ছে প্রি স্ট্রেসিং এর জাস্ট কারেন্ট এক্সাম্পল আমাদের বাংলাদেশে যেগুলো ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তো এই যে প্রি স্ট্রেসের ক্ষেত্রে এখন আমরা প্রি স্ট্রেসিং গুলো একটু ডিটেলসে যাই, যে আমাদের আরসিসির ক্ষেত্রে কি হচ্ছে বা কেন হচ্ছে। যদি আমি কিছু পার্ট বলে আসছি, যে নর্মাল একটা আরসিসির ক্ষেত্রে আসলে কি হয়, যে একটা নর্মাল আরসিসিতে যখনই আমি ভার্টিক্যালি লোড দেই তার উপরে তার পারপেন্ডিকুলার ডিরেকশন থেকে, সো একদম ইনিশিয়ালি সেটার মধ্যে রিইনফোর্সমেন্ট আছে ইটসেলফ, তারপরেও ফার্স্টে হচ্ছে হলো এরকম ফ্লেক্সারাল ক্র্যাকিং হয়ে যায়, এবং ফ্লেক্সারাল ক্র্যাকিং হওয়ার পরে যখন এই কনক্রিট আর টেনশন নিতে পারে না, তখন হচ্ছে হলো আমাদের এই যে রিইনফোর্সমেন্ট আছে, রিইনফোর্সমেন্টটা হচ্ছে হলো টেনশনে চলে আসে। সো এখানে টেনশন, এখানে হচ্ছে হলো কম্প্রেশন। সো এই দুইটা ফোর্স দিয়ে মূলত সে এখানে যে বেন্ডিং মোমেন্টটা আসে, সেই বেন্ডিং মোমেন্টটাকে সে ট্যাকেল দেয়। এখানে কম্প্রেশন, নিচে হচ্ছে হলো টেনশন কাজ করে। সো এখানে যেটা দেখানো হচ্ছে যে উপরের অংশটাতে শুধু কম্প্রেসিভ স্ট্রেস কাজ করতেছে কনক্রিটের উপরে, কিন্তু নিচে আমাদের শুধু টেনশন কাজ করতেছে। এখানে যে কনক্রিটটা আছে সেটা মূলত কোনো কাজেই আসতেছে না, সে টেনশনও নিচ্ছে না, কম্প্রেশনও নিচ্ছে না। তার মানে আমার ইফেক্টিভ এরিয়া হচ্ছিল জাস্ট উপরের অংশটুকু, নিচে ভার্চুয়ালি আসলে কিছুই নাই ম্যাটেরিয়াল হিসাবে। যদিও আমরা এখানে কনক্রিট দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে কোনো কাজ করতেছে না। তো যে কোনো ধরনের বিম তুমি যত ভালো করে ডিজাইনই করো, এটার অর্থ এই না যে এই ক্র্যাকিংগুলো আসবে না, এই ক্র্যাকিং হবেই, এবং এই ক্র্যাকিং হওয়ার পরেই হচ্ছিল তোমার এই টেনশনের আসবে হচ্ছিল নিচের রিইনফোর্সমেন্টগুলো। তো এগুলো জিনিস এখানে বলা আছে, এগুলো একটু দেখবা। আর প্রি স্ট্রেস কনক্রিটের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে হলো উল্টা। কিরকম, যে এটা যদি একটা বিম হয়, আমি নেক্সট চলে যাই, এখানে সবকিছু লেখা আছে,
দেখবা পরে নিজেরা, আমি জাস্ট ডিসকাস করতেছি। তো এটার ক্ষেত্রে যেটা হবে যে প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে আমরা ফার্স্টে বিমটাকে এইভাবে নিয়ে অনেক বেশি হচ্ছিল এটাকে কম্প্রেশন দিব। সো কম্প্রেশন দিয়ে এমন একটা পর্যায়ে দেখো চলে আসছে যেটা অনেকটা এরকম বাঁকা হয়ে গেছে, তার মানে উপরের দিকে ডিফ্লেক্ট করে গেছে। কিন্তু কতটুকু প্রেসার দিব এটা একটা ইম্পর্টেন্ট আসপেক্ট এই ক্ষেত্রে বুঝতেই পারতেছো যে যখন আমি এটাকে এভাবে প্রেসার দিচ্ছি এটা উপর দিকে কিন্তু এক ধরনের টেনশন জেনারেট করতেছে। এই টেনশন যখন জেনারেট করবে তখন আমাদেরকে মাস্ট তোমার হচ্ছে হলো খেয়াল রাখতে হবে এখানে যাতে কোনোভাবে টেনশন জেনারেট না করে। তার মানে নিচে কম্প্রেশন, বটমে কম্প্রেশন থাকবে এবং উপরে স্ট্রেস জিরো থাকবে। যদি নেগেটিভ স্ট্রেস চলে আসে দ্যাট মিন টেনসাইল স্ট্রেস, তখনই কিন্তু এই জায়গাটা ক্র্যাক হয়ে যাবে। সো আমরা ওই পর্যন্ত কখনোই লোড দিব না, আমরা এমনভাবেই লোড দিব যাতে উপরের পোর্শনে কোনো ক্র্যাক না আসে। আমরা কোনো ক্র্যাক অ্যালাউ করতে পারবো না, কারণ যখনই আমি এটার উপর লোড দিব নর্মাল বিম হিসাবে কাজ করবে, এই জায়গায় যদি ক্র্যাক থাকে তাহলে কিন্তু সে এই যে নর্মাল বিমে যেরকম কম্প্রেশন কাজ করতেছে ক্র্যাকড অংশ এত বিএফ ক্যাপাসিটি শো করতে পারবে না। সো আমরা কখনো এখানে ক্র্যাক অ্যালাউ করবো না প্রি-স্ট্রেস কংক্রিটে। আমরা শুধুমাত্র সেই পরিমাণ লোড দিব যেই পরিমাণ লোডের নিচে কম্প্রেশন যাই আসুক উপরে জিরো স্ট্রেস আসে, কোনো টেনশন অ্যালাউ করতে পারবো না। ঠিক আছে? সো তুমি যখন এইভাবে স্ট্রেস দিয়ে রাখবা, দেওয়ার পরে যখন তুমি এটার উপরে হচ্ছে হলো নর্মাল লোড অ্যাপ্লাই করবা, সেই ক্ষেত্রে দেখো এটার কন্ডিশনটা কি হয়। তার মানে এটা হচ্ছে একটা নর্মাল আরসিসি। সো তুমি যখন লোড অ্যাপ্লাই করতেছো, লোড অ্যাপ্লাই করার পরে এটা ক্র্যাক হয়ে যাচ্ছে, ক্র্যাক হয়ে এটা টেনশন এখানে কম্প্রেশন কাজ করতেছে। আর প্রি-স্ট্রেসের ক্ষেত্রে যেটা হলো যে প্রথমে হচ্ছে না আমি প্রি স্ট্রেসিং দিচ্ছি, প্রি স্ট্রেসিং দেওয়ার পরে সে হচ্ছে হলো এরকম ভাবে বাঁকা হয়ে গেল, কিন্তু এখানে কোনো ক্র্যাক থাকবে না, কোনো ক্র্যাক আমরা অ্যালাউ করতে পারবো না। সেই পরিমাণ আমরা হচ্ছে ফোর্স দিব। তারপরে এটার উপরে যখন লাইভ লোড বা যত ধরনের আরো লোড আসবে, লোড আসার পরে এটা উল্টা দিকে ডিফ্লেক্ট করা শুরু করবে। সো ফুল লোডে যখন থাকবে তো সে আসলে এরকম অবস্থায় থাকবে। সো এখানে দেখো সুবিধাটা কি, এখানে কোনো নিচে ক্র্যাক ডেভেলপ করতেছে না, কারণ এখানে এনাফ তুমি কম্প্রেশন দিয়ে রাখছো, এখানে এনাফ কম্প্রেশন দিয়ে রাখছো, এখানে জিরো ফোর্স দিয়ে রাখছো বা জিরো স্ট্রেস। সো যখন নিচে টেনশন জেনারেট করতেছে এই সার্ভিস লোডের কারণে, সো এই সার্ভিস লোডের কারণে যে টেনশন জেনারেট করতেছে ওই টেনশনটাকে কম্পেনসেট করতেছে হচ্ছিল যে আগে থেকে আমি যে এখানে কম্প্রেশন দিয়ে রাখছিলাম সেই কম্প্রেশন, সো একটার একটাকে এখন নিউট্রালাইজ করে ফেলতেছে। সো আলটিমেটলি সে কম্প্রেশনটাকে এখানে ধীরে ধীরে কমায় ফেলতেছে। সো কমানোর ফলে এখানে কখনো টেনশন জেনারেট যাতে না করে, সো এখানেও ক্র্যাক হবে না। সো আনলোডেড অবস্থায় কোনো ক্র্যাক থাকবে না, লোডেড অবস্থায় কোনো ক্র্যাক থাকবে না। তার মানে এই যে পুরো সেকশনটা আছে, পুরো সেকশনটাই হবে হচ্ছে আমার আনক্র্যাকড সেকশন। সো এরকম আনক্র্যাকড সেকশন যখন থাকবে তখন তোমার বিল্ডিং এর স্টিফনেস অনেক বেড়ে যায়। সো এটাই হচ্ছিল প্রি-স্ট্রেস কংক্রিটের মেইন সুবিধা। তো স্টিফনেস বাড়ার অর্থ আসলে আমি যদি চিন্তা করি যে কোনো একটা জিনিসের সে এটা হচ্ছিল স্ট্রেংথ, স্টিফনেস বাড়ে তার কিছু না কিছু স্ট্রেংথ বাড়বেই, স্বাভাবিক। তার মানে তুমি স্ট্রেংথও কিছুটা বেশি পাবা। একই ম্যাটেরিয়াল ব্যবহার করে তুমি তুলনামূলকভাবে প্রি-স্ট্রেসিং এর ক্ষেত্রে হচ্ছিল বেশি স্ট্রেংথ গেইন করতে পারবা। আচ্ছা, সো প্রি-স্ট্রেসিং এর মোটামুটি আইডিয়াটা কি বোঝা গেছে তোমাদের সবার? জি স্যার। আচ্ছা, এখন এই যে প্রি স্ট্রেসিংটা আমরা দিচ্ছি, প্রি স্ট্রেসিংটা আসলে কোথায় দিব সেটাও একটা ইম্পর্টেন্ট আসপেক্ট, যেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। যে এখানে দেখাচ্ছে হলো যে এই জায়গায় একটা জায়গা দিল, তো এটা আসলে কোথায় কম্প্রেশনটা দিব, এটাও আসলে একটা ইম্পর্টেন্ট আসপেক্ট। তো জেনারেলি আমাদের যেসব প্রি স্ট্রেসিং এর জন্য বিভিন্ন টাইপের সেকশন ব্যবহার করা হয়, বেসিক্যালি হচ্ছিল এরকম আই গার্ডার টাইপের জিনিস ব্যবহার করতে হয়। যে আই গার্ডার, তারপর ছিল ডাবল টি টাইপের গার্ডার, বা
তোমরা যে বক্স গার্ডার অলরেডি অনেক জায়গায় দেখছো যে এরকম এরকম বক্স গার্ডারও অনেক জায়গায় আসলে দেখা যায়। সো এগুলো হচ্ছে কমন স্ট্রাকচারাল ফর্ম আর কি, যেগুলো আমরা ব্যবহার করি। তো এখানে খুব সিম্পল কিছু ডিসকাশন করি, তারপর আমরা অ্যানালাইসিস বা এগুলোতে যাব। যে প্রি স্ট্রেসিং যে আমরা দিব, এই প্রি স্ট্রেসিং এর লোকেশনটা আসলে কোথায় হইলে আমাদের জন্য ভালো হয়। তো ধরে নাও যে এটা একটা নর্মাল বিম, যেটার মধ্যে কোনো রিইনফোর্সমেন্ট নাই। আমি ডাব্লিউ পরিমাণ হচ্ছে হলো লোড অ্যাপ্লাই করছি। সো লোড অ্যাপ্লাই করলে স্বাভাবিকভাবে এখানে একটা মোমেন্ট জেনারেট করবে। সো মোমেন্ট জেনারেট করলে আমাদের উপরে এবং নিচে হচ্ছিল কম্প্রেসিভ এবং টেনসাইল স্ট্রেস তৈরি হয় MC/I। তো মোটামুটি আমরা সবাই আগের অ্যানালাইসিস যতই করছি বিমের দেখে আসছি যে এখানে MC/I পরিমাণ একটা স্ট্রেস জেনারেট করে টপে এবং বটমে। তো এটা হচ্ছিল কম্প্রেসিভ হয়, এটা হচ্ছিল টেনসাইল হয়। তো ধরলাম যে এইখানে ধীরে ধীরে আমি ডাব্লিউ এর ভ্যালু বাড়াইতে থাকলাম। সো বাড়াতে থাকতে একটা সময় দেখা যাবে এই যে নিচে হচ্ছিল তোমার স্ট্রেস যেটা আছে, এই নিচের স্ট্রেসটা সেটা হচ্ছিল ধরো রাপচার স্ট্রেস। তোমাদের কি এই সম্পর্কে আইডিয়া আছে? জি স্যার। আচ্ছা, তার মানে জেনারেলি আমাদের এফসি প্রাইম যেটা আমরা ধরি সেটা হচ্ছে হলো কম্প্রেসিভ স্ট্রেংথ, আর টেনসাইল স্ট্রেংথ যেটা আছে সেটাকে আমরা জেনারেলি রাপচার স্ট্রেংথও বলি। সো রাপচার স্ট্রেংথটা হচ্ছে 7.5 ইন্টু হচ্ছিল √/, এফসি প্রাইম। সো জেনারেলি আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারি। তো যখনই আমি ডাব্লিউ এর ভ্যালু গ্র্যাজুয়ালি বাড়াইতে থাকবো, ঠিক যেই মুহূর্তে এখানে হচ্ছিল তোমার টেনশন ক্র্যাকের যে ক্যাপাসিটিটা সেটা হবে, তার ইমিডিয়েট সাথে সাথে হচ্ছিল এই জিনিসটা ভেঙে পড়ে যাবে। তার মানে অনেক ব্রিটেল একটা বিহেভিয়ার হবে, খুবই স্বাভাবিক, কারণ আমি কোনো রিইনফোর্সমেন্ট এখানে দেই নেই। তার মানে ক্র্যাকিং মোমেন্টের পরে সে আর কোনো কিছু নিতে পারবে না, যদি একটা শুধু আর কি বলবো কনক্রিটের একটা বিম চিন্তা করি। এখন এই সেম বিমটাকেই আমি যদি প্রি স্ট্রেসিং করি তাহলে কি সুবিধা হবে? দেখো যে আমি এই বিমটার হচ্ছে না একদম সেন্টারে প্রি স্ট্রেসিং করতেছি, তার মানে পি পরিমাণ একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, এবং ধরে নিলাম যে তার যে ক্রস সেকশন আছে, এখানে যে ক্রস সেকশন আছে সেটা হচ্ছিল এ। তার মানে আমি এখন যদি চিন্তা করি যে এই জায়গায় আসলে কি পরিমাণ মোমেন্ট ক্রিয়েট করবে এবং হচ্ছিল স্ট্রেস জেনারেট করবে সেটা দেখি। তো এখানের স্ট্রেস কোথায় কোথায় থেকে আসবে? একটা হবে যে আমি এক্সিয়াল একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, তার মানে পুরো জায়গা জুড়ে সে একটা কম্প্রেশন ফোর্স কম্প্রেশন স্ট্রেস হচ্ছিল জেনারেট করবে। তো কম্প্রেশন স্ট্রেসটাকে আমরা এফসি বলতেছি, যেটাকে আমরা ইজিলি P/A, যে পুরো সেকশনের উপরে এক ধরনের হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস সে তৈরি করতেছে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি কিউ পরিমাণ লোড এখান থেকে দেই, তাহলে এখানে মোমেন্ট জেনারেট করবে এই বিমের উপরে। তো মোমেন্টের কারণে আবার সেই একইভাবে উপরে কম্প্রেশন, নিচে হলো টেনশন জেনারেট করবে। সো MC/I এখানে টেনশন এবং কম্প্রেশন জেনারেট করবে। তো আমরা ধরো জিনিসটাকে যদি এইভাবে চিন্তা করি যে উপরে এবং নিচে হচ্ছিল এফসি পরিমাণ সে স্ট্রেস তৈরি করলো। এখন এই যে স্ট্রেস তৈরি করলো, এতে করে দেখো সুবিধাটা কি হচ্ছে? সুবিধাটা হচ্ছে হলো আমি যখন টোটাল স্ট্রেস কাউন্ট করতেছি এই বটমে এবং টপে, দেখো উপরে হচ্ছিল এফসি প্লাস হচ্ছিল এফসি, দ্যাটস মিন টুয়াইস এফসি। তার মানে উপরে পুরোটাই কম্প্রেশন থাকতেছে, আর নিচে কি হচ্ছে যে এফসি কম্প্রেশন এবং এফসি হচ্ছে হলো টেনশন। সো আলটিমেটলি দুইটাকে যখন আমি যোগ করতেছি তখন 0 হয়ে যাচ্ছে। এর চেয়ে যদি আমি বেশি এখানে তোমার ফোর্স অ্যাপ্লাই করি পি এর ভ্যালু, সরি এই কিউ এর ভ্যালু, তাহলে আমার যেটা হবে যে টেনশন জেনারেট করবে নিচে। এই মোমেন্টের কারণে যদি আমি আরো এখানে কম্প্রেশন এবং টেনশন যোগ করি, সো এখানে
এফসির চেয়ে যদি বড় হয় স্ট্রেসটা, তখন হচ্ছিল এখানে টেনশন জেনারেট করবে। কিন্তু আমরা আগেই বলছি যে আমরা টেনশনে কখনো যাব না এই ধরনের মেম্বার। তার মানে এখানে যেহেতু কোনো রিইনফোর্সমেন্ট বা এরকম কিছুই নাই, আমরা ক্র্যাকিং এও যাব না। সো এখানে 0 পরিমাণ হচ্ছিল স্ট্রেস কাজ করতেছে নিচে। তার মানে এখন আমরা একটু যদি দেখি যে সেন্টারে যদি আমি একটা লোড অ্যাপ্লাই করি, এই পরিমাণ কিউ আমি দিতে পারতেছি। সো কিউ এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে 100 কিলোনিউটন বা 200 কিলোনিউটন, এটা ডিপেন্ড করবে বিমের উপরে। বাট আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছিল যে তার টোটাল স্ট্রেসের ডায়াগ্রামটা কিরকম হচ্ছে, যে নিচে আসতেছে 0 স্ট্রেস আর উপরে আসতেছে হচ্ছে হলো টুয়াইস এফসি। তার মানে এই যে ফোর্স আমি দিচ্ছি তার জন্য যে স্ট্রেস অলমোস্ট তার ডাবল আসতেছে। আচ্ছা, এখন এই একই ফোর্সটাকে আমি যদি সেন্টারে না দিয়ে, এটা হচ্ছে না আমার সেন্টার, সেন্টার থেকে আমি কিছুটা নিচে দিচ্ছি। তো এখানে এক্সাম্পল হিসেবে যেটা বলা আছে যে 2/3 অফ এইচ এ দিচ্ছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছিল h/2 সেন্টার। এটাকে আমি 2/3 অফ এইচ এ দিয়ে দিলাম, তার মানে একটু এক্সেন্ট্রিসিটি রেখে আমি নিচের দিকে দিলাম। এখন আসলে কি হবে? তো এখন এখানে কি কি স্ট্রেস কাজ করবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো ফার্স্টে হচ্ছে হলো আমি এই যে সেন্টার আছে, এই সেন্টারে এই পি লোডের জন্য একটা ইকুইভ্যালেন্ট ফোর্স সিস্টেম আমরা বলতে পারি। আমি এখানে আবার একটু ড্র করতেছি জিনিসটা, যে আমি পি পরিমাণ লোড দিচ্ছি কোথায় থেকে, এই জায়গা হচ্ছিল 2/3 অফ এইচ, এতটুকু নিচে। সো আমি বেসিক্যালি সেন্টার থেকে কত উপরে আসছি বা নিচে আসছি সেটা হচ্ছে আমার ইকসেন্ট্রিসিটি। সো আমার এখানে ইকসেন্ট্রিসিটি কত হবে, 1/6h এর মতো, তাহলে এতটুকু পরিমাণ ইকসেন্ট্রিসিটি হবে। তো আমি যদি এই টোটাল ফোর্সটাকে এখন সেন্টারে ইকুইভ্যালেন্ট একটা ফোর্স হিসেবে দেখতে চাই, তাহলে এখানে পি লোড কাজ করবে প্লাস একটা হচ্ছিল মোমেন্ট কাজ করবে, যে পি ইন্টু ই, যেটা আমরা রিটেনিং ওয়ালেও দেখছি যে যে কোনো সাইডে যদি ইকসেন্ট্রিসিটি সহ হচ্ছিল লোড অ্যাপ্লাই করি তাহলে কিভাবে সেখানে ইকুইভ্যালেন্ট করতে হয়। আর এখানে অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছিল একটা ফোর্স দিব। সো ফোর্সটা আমার এখন 2 কেও কেন আসলো সেটা আমি বলবো না, বাট এখানে আমি কিছু ফোর্স দিব। তো ফোর্স দিলে সেটার জন্য একটা মোমেন্ট জেনারেট করবে। সো সেই মোমেন্টের জন্য এখানে আসলে স্ট্রেস জেনারেট হবে। এখন আমি টোটাল স্ট্রেসগুলো যদি চিন্তা করি, যে পি লোডের জন্য একটা কম্প্রেশন ফোর্স কাজ করবে পুরো সেকশনের উপরে। সো পুরো সেকশনের উপরে একটা কম্প্রেশন ফোর্স কাজ বা কম্প্রেশন স্ট্রেস কাজ করবে, এটা ছিল পি ফোর্সের কারণে। আবার একইভাবে এখানে পিই পরিমাণ মোমেন্ট দেওয়া আছে। সো মোমেন্ট দিলে আমাদের জেনারেলি হচ্ছিল কম্প্রেশন হবে প্লাস হচ্ছে হলো টেনশনও হবে। ঠিক আছে, তাহলে এই দিকে হচ্ছে হলো কম্প্রেশন হবে। সো আমি যদি কম্প্রেশন এইদিকে ধরি তাহলে উপরে হচ্ছে হলো টেনশন হচ্ছে। সো এদিকে কম্প্রেশন হবে, এদিকে হচ্ছে হলো টেনশন হচ্ছে, এইদিকে হচ্ছিল টেনশন হচ্ছে। আর এই যে এখানে একটা লোড দিব, এই লোডের জন্য আবার যে জিনিসটা হবে এটাকে আমি বললাম কম্প্রেশন, এই সাইডটা হচ্ছিল টেনশন। তো এই লোডের কারণে আবার নিচের দিকে হবে হচ্ছিল টেনশন, উপরের দিকে হবে হচ্ছিল কম্প্রেশন। তার মানে এখানে অনেকগুলা জিনিস চলে আসতেছে, যে একটা হচ্ছিল যে পি লোড যেটা দিচ্ছি এটার ইউনিফর্ম প্রেশার আসবে, তারপরে পিই মোমেন্ট যেটা আছে সেটার জন্য একটা কম্প্রেশন এবং টেনশন আসবে, এবং অ্যাপ্লাইড ফোর্স যেটা টুয়াইস কিউ, এই টুয়াইস কিউ এর জন্য একটা মোমেন্টের জন্য টেনশন এবং কম্প্রেশন আসবে। সো এই পাশে হচ্ছিল তোমার কম্প্রেশন, এই পাশে হচ্ছিল টেনশন। সো এই যে টোটাল যদি আমি এখন এগুলোকে যোগ করি তাহলে আমার আসলে স্ট্রেস ডিস্ট্রিবিউশন কিরকম আসে সেটা দেখি। তো এই দুইটা ফোর্সের কারণে আমার আসলে এই পরিমাণ ফোর্স আসবে। এইখানে দুইটাকে যদি যোগ করো তাহলে দেখবা যে উপরে 0 ফোর্স আসবে, এইখানে হচ্ছে হলো টুয়াইস এফসি আসবে। এটা জাস্ট ক্যালকুলেট করে আমরা যেটা পারি, যে এমসি ওভার আই করে যদি ক্যালকুলেট করো তোমরা করে দেখতে পারো। তো এই প্রি স্ট্রেসিং এর কারণে উপরে হচ্ছিল 0 স্ট্রেস আর নিচে হচ্ছিল টুয়াইস এফসি পরিমাণ স্ট্রেস আসে। আর আমি যে 2 কিউ পরিমাণ লোড অ্যাপ্লাই করলাম এইটার জন্য উপরে টেনশন টুয়াইস এফসি, কম্প্রেশন টুয়াইস এফসি,
আর নিচে হলো টেনশন টুয়াইস এক্সি আসবে। আলটিমেটলি আমি যদি টোটাল স্ট্রেসগুলোকে যোগ করি তাহলে দেখো নিচে আবার সে আসতেছে 0 স্ট্রেস এবং হচ্ছিল টুয়াইস এক্সি স্ট্রেস, যেটা আমার আগেরটার মতোই। তো এই ক্ষেত্রে জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে আমরা একই পরিমাণ ফোর্স দিলাম এইখানে, একটা একটু ইকসেন্ট্রিক ভাবে দিলাম আর একটা হচ্ছিল সেন্টারে দিলাম, কিন্তু তার লোড ক্যারিং ক্যাপাসিটি অলমোস্ট ডাবল হয়ে গেল। তাহলে প্রি স্ট্রেসটা কি সেন্টারে দেওয়া তোমার জন্য ভালো নাকি একটু এক্সেন্ট্রিসিটি রেখে দেওয়া ভালো, কি মনে হয়? ইসেন্ট্রিসিটি রেখে দেওয়া ভালো। আচ্ছা, তার মানে এক্সেন্ট্রিসিটি সহ যদি আমি প্রি স্ট্রেসিংটা দেই, এটা খুবই নর্মাল। তোমরা যদি নর্মাল সেন্সেও চিন্তা করো যে আমার যেহেতু এইখানে আসলে টেনশন নিয়ে সমস্যা, আমি যখন লোড অ্যাপ্লাই করি এখানে টেনশনে ক্র্যাক করে, সো এটাকে যত আমি নিচের দিকে দিব এদিকে কম্প্রেশন স্ট্রেস বাড়তে থাকবে। সো আমি যত নিচে দিব তত ভালো। কিন্তু একটা জিনিস তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটা বললাম যে তুমি নিচে দিবা ঠিক আছে, কিন্তু এমন যাতে না হয় যে প্রি টেনশন মানে প্রি স্ট্রেসের কারণে উপরে আবার ক্র্যাক হয়, সেটা আমি অ্যালাউ করতে পারবো না। সেটা যদি অ্যালাউ না করতে পারি, তোমাদের আমি রিটেনিং ওয়ালের সময় ওই জিনিসটা দেখাইছিলাম যে একটা রেক্টেঙ্গুলার সেকশন হচ্ছিল কার্ন এরিয়া থাকে, কার্ন এরিয়া হচ্ছিল b/6 করে, তার মানে ম্যাক্সিমাম এক্সেন্ট্রিসিটি তুমি b/6 দিতে পারবা, যার কারণে এখানে হচ্ছিল ম্যাক্সিমাম 2/3 এখানে দেখাচ্ছে, যেটা একটু আগে h/6 বললাম এক্সেন্ট্রিসিটিটা। তো এই b/6 এর বেশি এক্সেন্ট্রিসিটি তুমি যদি দিতে চাও তাহলে কিন্তু উপরে টেনশন জেনারেট করবে বা ক্র্যাক হবে। সো এর চেয়ে বেশি এক্সেন্ট্রিসিটি আবার তুমি দিতে পারবা না, তাহলে তোমার সেকশন ঠিক থাকবে না, সেকশন ক্র্যাক হয়ে যাবে। তো এখান থেকে যেটা মেইন আইডিয়া আমি দিতে যাচ্ছি সেটা হলো যে তুমি যদি সেন্টারে প্রি স্ট্রেস দাও এবং ইকসেন্ট্রিক ভাবে প্রি স্ট্রেস দাও, ইকসেন্ট্রিকটাই বেশি ইফেক্টিভ হয়। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে হলো যে ইকসেন্ট্রিক প্রি স্ট্রেসিং দেওয়াটা আসলে অনেক সময় প্র্যাকটিক্যাল কেসে তোমার প্রবলেম হয়, কারণ যখন আমরা প্রি স্ট্রেসিং কিভাবে দেয় দেখবো তখন দেখবো যে আমাদের জ্যাক সিস্টেম লাগাইতে হয় বা অনেক কিছু করতে হয়। তো এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছিল আমি যদি এই নর্মাল এটাও দেখি যে আমাদের মোমেন্টের ভ্যালু হয়তো বা এইদিকে কম থাকবে, এইদিকে হয়তো বেশি থাকে। তো দেখবা এই জন্য আরেকটা প্র্যাকটিস আছে এবং যেটা কমন প্র্যাকটিস আসলে, যে এইখানে কিছু টেন্ডন বলে, এখানে যে রিইনফোর্সমেন্ট গুলো ইউজ করা হয় এই রিইনফোর্সমেন্ট গুলোকে জেনারেলি টেন্ডন বলে, কেবলের মতো আর কি। সেই টেন্ডন গুলোকে ইকসেন্ট্রিকই দেওয়া হয়, কিন্তু সরাসরি এমনি আমরা যেরকম রিইনফোর্সমেন্টটাকে লম্বা করে এভাবে দিয়ে দেই সেরকম না, বাট একটা প্যারাবোলিক শেপে দিয়ে দেয়। সো এই প্যারাবোলিক শেপে যেহেতু দিয়ে দেয়, দেখা যায় যে এই মিড সেকশনে হচ্ছে তার এক্সেন্ট্রিসিটি থাকে, কিন্তু এই ইন্ডের দিকে তার হচ্ছে কোনো এক্সেন্ট্রিসিটি থাকে না। তার মানে প্রতিটা ক্রস সেকশনে তার স্ট্রেসের ভ্যালু ভিন্ন ভিন্ন। তো এগুলো আসলে তোমরা অ্যানালাইসিস একদম 4-1 যে যখন প্রি স্ট্রেস কনক্রিটটা করবা, সরি 4-2 তখন হচ্ছে ডিটেইল অ্যানালাইসিস শিখবা। এটা যেহেতু জাস্ট খালি ইন্ট্রোডাক্টরি একটা ব্যাপার, সেখানে আমি এত ডিটেলসে হয়তো এখন যাব না। তো জেনারেল একটা প্র্যাকটিস হচ্ছিল আমরা টেন্ডনগুলোকে এইভাবে বাঁকা করে বা প্যারাবোলিক ওয়েতে দিই। আচ্ছা, তো এই জিনিস আমি সবই মোটামুটি আলোচনা করছি, তোমরা একটু নিজেরা দেখবা, পড়ে বোঝার চেষ্টা করবা। আর প্রি স্ট্রেসিং এর ব্যাপারটা হচ্ছিল যে এখানে থিওরিটিক্যাল পার্ট অনেক বেশি থাকবে, কারণ এটা আমি ইচ্ছা করলেই তোমাদেরকে একদম খুব বড় অ্যানালাইসিস করে ম্যাথ করাতে পারবো না, কারণ তোমাদের প্রি স্ট্রেসিং এর থিওরি এখানে অত বেশি পড়ানো যাবে না, যেহেতু এটা জাস্ট শুধু ইন্ট্রোডাক্টরি পার্ট। আচ্ছা, তো এখান থেকে বেসিক একটা জিনিস আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে যদি আমরা এক্সেন্ট্রিসিটি অ্যাপ্লাই করি সেটা লজিক্যাল হবে যদি আমরা বিমের নিচের দিকে দেওয়ার চেষ্টা করি, মানে এক্সেন্ট্রিসিটি সহ। আচ্ছা, সো এরপরে এখানে দেখো যে অ্যাডভান্টেজ অফ প্রি স্ট্রেসিং অনেকগুলো আছে, যে এখানে ইন্টার ক্রস সেকশন আমরা ব্যবহার করতে পারতেছি, আমাদের যে স্প্যান আছে স্প্যানটাও আমরা অনেক বড় ব্যবহার করতে পারি, এবং সেই ক্ষেত্রে ডিফ্লেকশনের পরিমাণটা রিলেটিভলি কম থাকে। কারণ আমরা একটু যদি ব্যাক করি আবার, যেটা আগে থেকে হচ্ছিল উপর দিকে একটা ডিফ্লেকশন দেওয়া থাকে, সো যখন আমি লোড দেই সার্ভিসিবিলিটি কন্ডিশনে আমার যে পরিমাণ ডিফ্লেকশন আসার কথা তার চেয়ে কমই আসবে, কারণ এটা ফার্স্টে এটাকে মিটিগেট করবে, তার মানে এটা উপর দিকে বাঁকা হয়ে আছে এটাকে সোজা করবে।
তো সোজা করতে করতে দেখবা যে তোমার যতটুকু ডিফর্মেশন অ্যালাউ করা যায় আর কি ততটুকুই হয়ে গেছে, এর চেয়ে আর বেশি সে ডিফর্ম করবে না। তার মানে সার্ভিস কন্ডিশনে তার মধ্যে তুমি ডিফর্মেশনের ভ্যালু খুবই কম পাবা। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছিল যেমন তোমার স্টিল করেশনের যে ব্যাপারটা, আমাদের নর্মাল আরসিসি যেগুলো থাকে সেগুলো আমরা অলরেডি আলোচনা করলাম যে নিচে অনেক ক্র্যাক থাকে। সো যেখানে ক্র্যাক থাকবে সেখান থেকেই বুঝতে পারতেছে যে ওয়াটার ভিতরে ঢুকতে পারবে এবং নিচের ভিতরে যে রিইনফোর্সমেন্টগুলো আছে এগুলো ইজিলি করশনে চলে যেতে পারে। কিন্তু আমাদের প্রিস্ট্রেসিং এর যে ব্যাপারটা, এখানে যেহেতু আমরা করশন অ্যালাউ করতেছি না, সেই ক্ষেত্রে আমরা ইজিলি এটাকে করশনটাকে রোধ করতে পারবো, যে কোনো করশন হবে না হয়তো বা। আচ্ছা, তারপরে হচ্ছিল যেমন এখানে যেটা বলতেছে যে কনক্রিট মেম্বারস আর এবল টু বিয়ার রিভার্সাল অফ স্ট্রেস, ইম্প্যাক্ট, ভাইব্রেশন এন্ড শক ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ক্র্যাক। যেহেতু ক্র্যাক থাকতেছে না, এটাকে তুমি টেনশন কম্প্রেশন যে কোনো দিকে লোড নিতে পারবে। মানে পুরো সেকশনটাই যেহেতু ইফেক্টিভ, সে টেনশন দিলেও নিতে পারতেছে, কম্প্রেশন দিলেও নিতে পারতেছে। আমাদের যখন একটা বিল্ডিং চিন্তা করা হয়, সো বিল্ডিং আর্থকোয়াক লোড যে কোনো দিক থেকে আসতে পারে। তো একদিক থেকে আসলে যেদিকে স্ট্রেস, টেনশন এবং কম্প্রেশন তৈরি হবে, উল্টা দিক থেকে আসলে দেখা যাবে যে তার অপোজিট ডিরেকশনে টেনশন এবং কম্প্রেশন তৈরি হচ্ছে। তো যদি গ্র্যাভিটি লোডেই হচ্ছিল সে নিচের দিকে ক্র্যাক হয়ে যায়, তাহলে তো তার এক্স ডিরেকশনের ক্যাপাসিটি এবং ওয়াই ডিরেকশনের ক্যাপাসিটি একই হবে না। যখন এটা কম্প্রেশন জোন হবে সে কিন্তু ফুল ক্যাপাসিটি শো করতে পারবে না। বাট যদি প্রি স্ট্রেসিং হয় তাহলে এই ধরনের স্ট্রেস রিভার্সাল যেটাকে বলতেছে, যে ল্যাটারাল লোডের জন্য যে এখানে এই দিকের জন্য যখন কম্প্রেশন আসে এক সাইডে, নিচে হয়তো বা টেনশন আসতেছে, কিন্তু অপোজিট ডিরেকশনে যখন চিন্তা করবো তখন হয়তো বা ভিন্ন আসতে পারে, এদিকে কম্প্রেশন আসতে পারে, এদিকে টেনশন আসতে পারে। সো দুই সাইডে তার ক্যাপাসিটিটা আসলে সমান ধরতে পারবো না আরসিসির ক্ষেত্রে, বাট এটার ক্ষেত্রে ধরা যায়। আচ্ছা, তারপর যেটা বলতেছে যে ডেড লোডস আর নিউট্রাল ইন প্রি-স্ট্রেস কনক্রিট বিম, কনসিকুয়েন্টলি দ্য ডেড লোড ওয়েট অফ দ্য স্ট্রাকচার ইজ ডিক্রিজড। এখানে ডেড লোড যেটা আছে, ডেড লোডটা জেনারেলি আমার ইনিশিয়ালি আমরা যে প্রি স্ট্রেসটা দেই, এই প্রি স্ট্রেসিং এর ইফেক্টটাকে কমায় নিয়ে আসে। সো ডেড লোডটা তোমার জন্য একটা পজিটিভ কোয়ান্টিটি হিসাবে কাজ করতেছে, এবং সেটার জন্য ওভারঅল ডেড লোড যেটা, যেহেতু ডিফরমেশন হচ্ছে, সেক্ষেত্রে তুমি লোডটাকে কমায় নিতে পারবা। আচ্ছা, তারপর এখানে আরো কিছু অ্যাডভান্টেজ আছে, সবগুলো নিজে দেখবা, যে থিনার স্ল্যাব লাগে, তারপর হচ্ছে কার্ভ টেন্ডন যেটা বললাম, এটা আমরা বের করতে কি বলে, যেহেতু ব্যবহার করতেছি আমরা জেনারেলি সবাই জানি যে শেয়ার রিইনফোর্সমেন্টের ব্যাপারটা। শেয়ার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে জেনারেলি ক্র্যাকগুলো হয় এইভাবে। তো আমরা যদি তার পারপেন্ডিকুলার ডিরেকশনে রিইনফোর্সমেন্ট দিতে পারি সবচেয়ে ভালো, বাট আমরা জেনারেলি দিতে হয় হচ্ছিল এরকম ভার্টিক্যাল করে। তো প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে আমরা যেহেতু এরকম কার্ভ করে টেন্ডনটা ব্যবহার করতেছি, তার মানে এটা 45 না হলেও একটা অ্যাঙ্গেলে থাকে। সো এটা শেয়ার রিইনফোর্সমেন্টে ভালো কাজ করে শেয়ার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। তারপর হচ্ছে এখানে যেমন স্টিল কোয়ান্টিটি, এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের নর্মাল আরসিসির ক্ষেত্রে 1/3 এর মতো হচ্ছিল স্টিল লাগে, কিন্তু এই ক্ষেত্রে একটা প্রিকশন আছে যে স্টিল 1/3 লাগে, ইটস ওকে, বাট এখানে খুব হাই স্ট্রেংথ স্টিল প্রয়োজন হয়। নর্মাল আমাদের 60 গ্রেড বা 40 গ্রেড এগুলো আসলে হবে না। সো আমাদের সেই ক্ষেত্রে হাই টেনসাইল স্ট্রেংথের হচ্ছিল তোমার টেন্ডন যেগুলো আমরা ব্যবহার করব সেগুলো লাগবে। সো এগুলাই ধীরে ধীরে দেখবা যে অ্যাডভান্টেজ কি, এগুলো হচ্ছিল তোমাদের মুখস্থ রাখতে হবে এবং পরীক্ষায় আসলে ছোট ছোট করে লিখবা যতটুকু নিজে বুঝো। আর ডিসঅ্যাডভান্টেজ নাই সেটা ঠিক না, ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে, যেমন হচ্ছিল এটার কোয়ালিটি, যে তোমার কনক্রিটের কোয়ালিটি বা সব কিছুই বুঝতেই পারতেছো যে তুমি আসলে সেফ ডিজাইন করতে গেলে যে স্ট্রেস দিচ্ছ, এই স্ট্রেসটাকে ইফেক্টিভলি দিতে হবে। সো এখানে কনক্রিটের কোয়ালিটি, তারপরে হচ্ছিল স্ট্রেংথ, এগুলো সব পারফেক্ট হতে হবে। এটা আমি একটু পরে আসতেছি। তারপর যেমন এখানে বলতেছে যে হাই টেনসাইল স্টিল লাগবে, তার মানে এটা জেনারেলি বলা হচ্ছে যে 2.5 থেকে 3.5 গুণ হচ্ছিল তোমার কস্ট বেশি হবে। তো এটা একটা জিনিস। আর হচ্ছিল যে প্রি স্ট্রেসিং যে আমরা দিব, এটা তো আমরা ইচ্ছা করলে মানে হাত দিয়ে ধাক্কা দিয়ে যে প্রি স্ট্রেসিং দিব এরকম না, এটার জন্য আমার মেকানিক্যাল ডিভাইস বা অনেক কিছু ব্যবহার করতে হয়। তো এটার জন্য কস্ট বাড়ে, এবং কনস্ট্রাকশনের জন্য তোমার পারফেক্ট একটা সুপারভিশন তৈরি দরকার হয়, এবং লেবার যারা আছে তারাও স্কিল লেবার লাগবে। আচ্ছা, এখন এই যে লস যেটা আছে, এইটা হচ্ছে হলো প্রি স্ট্রেসিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ।
যে প্রি স্ট্রেসিং এর প্রচুর লস হয়। সে ধরো আমি এখানে এক্সাম্পল, আমরা প্রি স্ট্রেসিং লস একদম শেষের দিকে আবার পড়বো ডিটেলসে। সো আমি যখন এটাকে এরকম ধরো প্রি স্ট্রেসিং দিলাম টেন্ডনের মাধ্যমে দিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে দেখা যাবে যে কংক্রিটটা আবার নিজে নিজে একটু ছোট হয়, ইলাস্টিক ডিফর্মেশন হয় তার মাধ্যমে। তার মানে টেন্ডনে আমি যে পরিমাণ প্রি স্ট্রেসিং দিয়ে রাখছিলাম, যখন এটা ইলাস্টিক শর্টেনিং হবে কিছুটা টেনশন কিন্তু সে মানে প্রি টেনশন আমি যেটা দিয়ে রাখলাম বা প্রি কম্প্রেশন যেটা দিয়ে রাখলাম সেটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে এই যে লসটা, এই লসটা অনেকভাবে আসলে লস হয়। এখানে জাস্ট আমি একটা বললাম যে বিম নিজে কিছুটা ছোট হবে ইলাস্টিক শর্টেনিং এর কারণে। এই লসটা দেখা যায় মোটামুটি 20% থেকে 30% লস হয়। তার মানে তো এই ছোটটা স্যার কত দিনে হবে? বুঝি নাই। এই যে ছোটটা যে হলো, এটা কত দিনে হবে? এটা কি সাথে সাথেই হবে নাকি আচ্ছা, টাইম লাগে? শর্টেনিং এর এটা, হ্যাঁ বুঝতে পারছি তোমার কোশ্চেনটা। এই শর্টেনিং এটা আমরা আরো ডিটেইলসে পরে দেখবো। তারপর যেহেতু কোশ্চেন করছো আমি তোমাদেরকে একটু দেখাই ওই জায়গাটা। প্রি স্ট্রেসের যে শর্টেনিংটা, এই শর্টেনিংটা আসলে কিছু কিছু শর্টেনিং আছে খুবই শর্ট টার্মের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, আর কিছু আছে যে টাইম ডিপেন্ডেন্ট। সো এখানে তুমি যখন মানে টেনশনিং দিচ্ছ তার ইমিডিয়েট পরে প্রি স্ট্রেস ট্রান্সফার যখন হবে, তার মানে আমি ধরো একটা সিম্পল বিম এঁকে তোমাকে দেখাই যে আমি ধরো এখানে একটা টেন্ডন আছে, এটাকে খুব জোরে টেনে ধরে রাখছি কোনো একটা মেশিন দিয়ে, এবং যখন আমার সবকিছু শেষ হয়ে গেছে আমি এখানে এক ধরনের অ্যাঙ্করেজ দিব যাতে এটা আবার কেটে ফেললে ভিতরে চলে না যায়। অ্যাঙ্করেজ দিয়ে এটাকে সুন্দর করে সিল করে দিব, তারপরে আমি এখানে এলো কেটে দিব এখন। তার মানে আমার আর মেশিনপত্র যা আছে আমি সরাই নিলাম, বিমটা রেডি। এই যে যখন কেটে দিলা, ওই কেটে দেওয়ার সময়টাকে বলতেছে যে প্রি স্ট্রেস ট্রান্সফার। এই ট্রান্সফারের সময় দেখবা যে এটা ইলাস্টিক শর্টেনিংটা হয়ে যায়, ঠিক আছে। এক্ষেত্রে অনেক কিছুই হয় আসলে, ইলাস্টিক শর্টেনিং হয়, তারপরে অ্যাঙ্করেজের যে সিটিং আছে এটার জন্য কিছু লস হয়, যেখানে আসলে প্রচুর লস হয়। তো এই যে লসটা, এটা কিছু আছে যে শর্ট টাইমে হবে, আর কিছু আছে যেমন রিল্যাক্সেশন, তারপর ক্রিপ, এগুলো হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, এটা সময়ের সাথে সাথে লসটা হবে। তো যাই হোক, এখন এই যে লস, এটা নিয়ে আমরা ডিটেলস পরে একটু আলোচনা করব। তো এই যে লসটা, এই লসটা একটা বড় ফেনোমেনা এই প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে। তুমি যদি লস ঠিক মতো প্রেডিক্ট করতে না পারো, সেই ক্ষেত্রে তোমার দেখা যাবে যে তুমি যতটুকু প্রি স্ট্রেস দিছো, জেনারেল একটা এসিআই গাইডলাইন বলে হচ্ছিল যে 20 থেকে 30% লস হয়ে যায় প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে, ঠিক আছে। এই যে 20 থেকে 30% লস হবে, এই লসটাকে ধরে তোমাকে কিন্তু ডিজাইন করতে হবে। আদারওয়াইজ যেই মুহূর্তে তুমি ডিজাইন করছো সেই মুহূর্তে হয়তো তোমার ডিজাইন স্ট্রেংথ ওকে আছে, কিন্তু আফটার 20% স্ট্রেংথ লস সে কিন্তু খুব সিভিয়ার ভাবে ড্যামেজ হবে বা ভেঙে যাবে। সো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে যখন তুমি প্রি স্ট্রেসিং নিয়ে কাজ করবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা নেক্সট দিন হয়তো বা প্রি স্ট্রেসিং নিয়ে আরেকটু কথা বলে যে কিভাবে আসলে প্রি স্ট্রেস দেয়, কি কি পদ্ধতিতে দিয়ে, তারপর আমরা কিছু ম্যাথ করব, ঠিক আছে, অ্যানালাইসিস কিভাবে করে সেগুলো দেখব। তো নেক্সট ক্লাসে আমি ওগুলো শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে।